নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ঘটনা না, এটা একটা অভিজ্ঞতা, দারুণ ভয়ের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেককে বলবো, প্রত্যেক দিনের মতো জানি তোমরা লাইক করে দিয়েছো, অলরেডি কমেন্টসও করে দিয়েছো, তাও বলবো পুরো ঘটনাটা শোনার পর কমেন্টস করো। আর অবশ্যই লাইক কিন্তু করতে একদম ভুলবে না। কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। যাবার পূর্বে বলবো, আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে দুপুর 3টে সময় ভূত সত্যি চ্যানেলে আমাদের যে আজকে স্পেশাল একটা 1K এপিসোড দিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখবে। আর ওখানে আমি দেখলাম অনেকেই আমরা বলেছিলাম যে তোমাদের মতামত জানাবে। তোমরা যদি কোনো কিছু বিষয় নিয়ে জানতে আগ্রহী থাকো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে তোমরা প্রশ্ন করো। অনেকেই তোমরা প্রশ্ন করেছো, সব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে রাত 10:30টার সময়। কিন্তু কমেন্টসটা ওখানে গিয়ে করবে। তোমাদের যার যেটা জানার আছে তোমরা ওখানে কমেন্টস করো, তার নাম ধরে ধরে আমি কিন্তু প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? তাহলে চলো, আশা করি বোঝাতে পারলাম। এবার যাব সোজা। ঘটনাটা উত্তর 24 পরগনার জগদ্দল থেকে আসে। আজকে যিনি ঘটনা পাঠান উনি বলেছেন, ম্যাডাম জগদ্দলে একটা পুরনো ফ্যাক্টরি, যারা জগদ্দলের সাইডে থাকো অথবা ওখানে গেছো তোমরা জানবে। ওখানে যারা স্থানীয় লোকজন আছেন অনেকেই ওখানে রাতের বেলা সিকিউরিটি গার্ডের জন্য কাজে লেগেছিলেন, কিন্তু সবাই কাজ ছেড়ে দেন। ধরো ওই 1 মাস 2 মাস পেটের টানে কি করবে, কিন্তু মোটা টাকা মাইনে দেয়। সিকিউরিটি গার্ডের মোটা টাকা একটা মাইনে দেয়। আমাদের দাদাভাই বলেন যে ম্যাডাম আমি আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা একদম সত্য ঘটনা, আর একটা ঘটনা না, ওখানে ঘটনা একের পর এক ঘটনা হয়েই যাচ্ছে। এবার আমাদের দাদাভাই বলেন যে ম্যাডাম আমি আপনার ঘটনা শুনি, আমার ভালো লাগে, দিনের বেলাও আমি শুনি। আর আমার বাড়িতে আমার মেয়ে প্রথম আপনার ঘটনা শুনতো, তারপরে মেয়ের থেকেই আমি আপনার লিঙ্কটা পাই, তারপরে আমিও শুনি, ভালো লাগে। কারণ আপনি যে ঘটনাগুলো বলেন মনে হয় কোথাও গিয়ে যেন খুব সত্যি। এই ফ্যাক্টরিতে রাতের বেলা কি ঘটে, আমি কি দেখি। আমার শুধু বলে না, আমার পাড়ায় অনেকেই আমার আগে ওখানে যারা সিকিউরিটি গার্ডে রাতে কাজ করতো, নাইট ডিউটি দেওয়ার সময় তাদেরও অনেক অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করছি। আশা করি ঘটনাটা আপনি নেবেন। উনি আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনাটা শেয়ার করেন। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম আমি 13 বছর হলো আমি জগদ্দলে এসেছি। অ্যাকচুয়ালি জগদ্দলে আমার বাড়ি। আমি ছোট থেকে জগদ্দলে পড়াশোনা করেছি, বড় হয়েছি। তারপর মাঝখানে আমি বিয়ে করি, তারপর বিয়ের ঝামেলা অশান্তির জন্য শ্বশুর বাড়ি চলে যাই। ওখানে আমার বউ বলে যে আমাদের সাথে থাকতে হবে, মানে ঘর জামাই হয়ে। তো বাড়ির আর্থিক অবস্থাও সেরকম ভালো ছিল না, আর ঝামেলা অশান্তি একটা নিজেদের মধ্যে পারিবারিক অশান্তির কারণে আমি শ্বশুর বাড়ি চলে যাই। আমার শ্বশুর বাড়ি হচ্ছে শ্যামপুকুর, কলকাতার শ্যামপুকুরে। তো ওখানে আমি গিয়ে প্রায় বহু বছর থাকি। তারপর 13 বছর হলো আমি জগদ্দলে ফিরে আসি। আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ আমার বউ শ্বশুর বাড়ি যাওয়ার পর দাদা ভাইয়ের শ্বশুর বাড়ির কথা বলছে আমার বউ যখন তার মা বাবার কাছে চলে যায়, আমি যখন ওখানে থাকতে শুরু করি, আমার সাথে আমার যে ওয়াইফ ছিল সে খুব খারাপ ব্যবহার করতো, গালিগালাজ করতো। তার সাথে আমার শ্বশুর মশাইও অনেকবার গায়ে হাত দিতে আসে। তো আমি এত খারাপ পরিবারের ছেলে না, আমার তো জীবনটা প্রায় শেষ পর্যায়ে। তো আমি তখন ভাবলাম যাকে ওই বউ আর শ্বশুর বাড়ির ঝাঁটা জুতো না খেয়ে আমার নিজের মা বাবার কাছে ফিরে যাই। তো আমি আমার জগদ্দলের বাড়ি ফিরে আসি। আসার পর প্রায় বছরখানেক বসে থাকি। এই পার্টির কাছে যাচ্ছি, ওই পার্টি অফিসে যাচ্ছি কাজের জন্য, একে তাকে বলছি, কোনো রকমে কাজ আমার হচ্ছিল না। আমি কিন্তু ডিগ্রি পাওয়া ছেলে, পড়াশোনায় আমি মেধাবী ছিলাম। যাই হোক, বিয়ের করাটা আমার জীবনের অনেক বড় একটা খারাপ দিক নিয়ে আসে, সেটা আমি তখন বুঝিনি। কেউ জেনে শুনে তো কিছু করে না। আমাদের দাদাভাই বলেন, তারপর আমার স্থানীয় একজন লোকাল চায়ের দোকানের এক কাকার সাথে পরিচয় হয়। উনি অনেকই বয়স্ক, আমার বাবার থেকে উনি সিনিয়র। ওনার সাথে পরিচয় হওয়ায়
আমাকে বলে, কি রে শ্বশুর বাড়ি দিয়ে চলে আসলি? ওনাকে আমি বললাম শ্বশুর বাড়িতে আমার সাথে কি হতো আমি চাপিনি কারোর কাছে, সত্যিটাই বলে দিই। তাতে পাড়ার অনেক লোকেই হাসাহাসি করতো, নানা রকম কথা বলতো, কেউ ভালো কেউ খারাপ, যেটা হয়েই থাকে সব পাড়াতেই। তারপর ওই চায়ের দোকানের ওই কাকু আমাকে বলল যে একটা কাজ কর, আমাদের এখানে একটা ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের নাইটে ডিউটি দেওয়ার জন্য লোক নিচ্ছে, তুই কি করবি? আমি প্রায় একটা বছর বসা, শ্বশুর বাড়ি থেকে আসার পর সবার নানা রকম কথা, চোখের ভাষা সবই তো বুঝি। আমাদের দাদাভাই অনেক কষ্টের কথাই বলেন। তারপর দাদাভাই বলেন, আসল ঘটনাটা এবার বলি। চায়ের দোকানের সেই যে কাকা আমাকে ওই সিকিউরিটি গার্ড নাইটে দেওয়ার জন্য ওই যে কোম্পানির কথা বলছি মানে ফ্যাক্টরি, সেখানে নিয়ে যায়। বিকালবেলা যখন সবাই ফ্যাক্টরি দিয়ে বেরিয়ে যায়, ছুটি হয়, তখন আমায় নিয়ে যায়। ওখানে ম্যানেজার যিনি ছিলেন সেই দাদার সাথে আমাকে কথা বলিয়ে দেয়। দাদা আমাকে বলল যে দেখ, তুই পাড়ার ছেলে, কাজ কর, কোনো অসুবিধা নেই, পাড়ায় নানা রকম মানুষ অনেক রকম কথা বলবে, কানে দিবি না। তুই কলকাতায় গিয়ে যদি জগদ্দল থেকে ট্রেনে হুড়োহুড়ি করতে করতে, মারপিট করতে করতে এত দূরে ডেলি প্যাসেঞ্জারি করে তুই শিয়ালদায় কাজে যাবি, কত টাকা পাবি? বাড়ির সামনে থেকে সামনে, রাতের বেলা আসবি, ডিউটি করবি, সকাল 8টার সময় চলে যাবি। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি করব। উনি এরকমই কথা বললেন, আমার মনে মানে কাজের জন্য খুব আগ্রহ হলো যে না ঠিকই বলেছে। তখন কি বলতো, পরিস্থিতিটা এরকমই ছিল। দাদাভাই বলেন যে আমার তখন কিছু করার নেই, কাজটা আমার করতেই হতো, বেকার, বুঝতে পারছো, বসে রয়েছি। তো তখন দাদাভাই ওখানে কাজে জয়েনিং করে। দাদাভাই বলছে, প্রথম দিন যেদিন যাই, আমি দেখলাম একজন বয়স্ক এক ব্যক্তি বাইরে বসে আছে, সিকিউরিটি গার্ডের কাজ উনিও করেন, গেটে, মানে ফ্যাক্টরির গেটে। আমাকে বলল, কিরে তুই এখানে কাজ করবি নাকি রাতে? আমি তখন বললাম, হ্যাঁ গো কাকা। উনি বয়স্ক তো, কাকা বলেই ওনাকে বলছিলাম। ওনাকেও চিনি, পাড়ারই, সব আমাদের স্থানীয় লোকই কাজ করে ওখানে। একটা তো না, জগতলে অনেক ওরকম কারখানা আছে পুরনো, কিছু বন্ধ, কিছু এখনো চলছে। তো আমাদের দাদাভাই বলেন, সেই কাকা আমাকে বলল যে তুই লাস্টে করবি, পারবি এখানে কাজ করতে? আমি তখন বললাম, তুমি যখন পারছো আমি কেন পারবো না? তখন সে কাকা হেসে বলল, আরে পাগল, আমি তো বাইরে ডিউটি করি, তোকে তো ভিতরে ডিউটি করতে হবে। ভিতরে তো জানিস, শুনিসনি কিছু, কাজে এসছিস, পাড়ার তো কত ছেলে, অল্প বয়সের ছেলেরা, তারপর কত বয়স্ক বয়স্ক লোকরা, তোর মতো বয়সী, সবাই তো কাজে আসলো। ভিতরে কেউ টিকতে পারে না, রাতের বেলা তো ভয়তে চিৎকার করে, কি জানি কি দেখে। তখন আমি বললাম যে কাকা, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? প্রথম দিন আমি কাজে এসেছি, কোথায় আমাকে উৎসাহ দেবে? তুমি তো জানো সব পরিস্থিতি আমার কি অবস্থা, কাজটা আমার খুব দরকার কাকা। আর যা হয় হবে, যদি আমি ভূত পেট কিছু থাকে, আমি যদি ওতে কিছু না করি, ওরা আমাকে ক্ষতি করবে না। তখন সে কাকা বলল, যা দেখ কতদিন কাজ করতে পারিস, তোর মতো তো এরকম কত কেউ তাবর তাবর আসলো, তাদেরকেও না করেছিলাম, কেউ শুনিনি। আসলে কাকা তখন যে কথাগুলো বলছে, দাদাভাই বলেন আমার খুবই রাগ হচ্ছে ওনার কথা শুনে, যে এরকম একটা সিচুয়েশন, আমি কাজ করতে এসেছি, কোথায় উৎসাহ দেবে, কোথায় মনে জোর দেবে, তা না করে উনি রীতিমতো আমাকে ধমকাচ্ছে চমকাচ্ছে। যাই হোক, ওই যে বয়স্ক কাকা, ওনার কাছেই ছিল ফ্যাক্টরির চাবি, যেটা সন্ধ্যাবেলা ফ্যাক্টরি সবাই যখন চলে যায়, ম্যানেজার তালা মেরে ওনাকে চাবিটা দিয়ে যায়। উনি বসে থাকে হচ্ছে ফ্যাক্টরির গেটের সামনে একটা চেয়ারে। আদৌ মধ্যরাতে উনি থাকে না, ওনার বাড়ি চলে আসে কেউ জানে না, কারণ ওনার বাড়ি একদম ফ্যাক্টরির গায়ে লাগানো। কিন্তু আমার ডিউটিটা সেটা হচ্ছে ফ্যাক্টরির ভেতরে, অনেক মালপত্র রয়েছে লোহার, আর যদি বাই চান্স কেউ চুরি করে নিয়ে যায়, তার জন্য আমাকে ভিতরে ডিউটিটা দেয়। তো আমি আগেই খবর নিয়েছি যে ভেতরে কেউ টিকতে পারে না, অনেক কিছু দেখে। যাই হোক, তালা খুলে দিল, আমি ফ্যাক্টরির ভেতর গেলাম। যেতে দেখলাম ফ্যাক্টরির একটা সামনে একটা বড় লাইট জ্বলছে, ভেতরে একটা লাইট জ্বলছে, আর ফ্যাক্টরিটা হচ্ছে রিভার সাইডে, মানে পাশে হচ্ছে ফ্যাক্টরির গঙ্গা, জগদ্দল ঘাট, তোমরা অনেকেই শুনেছো, আমরা চন্দননগর গেলে পার হই, ঠিক ওই দিকটা। তো বলছে, আমি
ভিতরে ঢুকে একদম হতাশ হয়ে গেলাম। কারণ বাইরের দিকে যেরকম একটা পরিবেশ, রাতের বেলা ভেতরে যখন আমি ঢুকি তখন রাত 8টা বাজে, পুরো মনে হচ্ছে ফ্যাক্টরির পরিবেশটা পুরো অন্যরকম, পুরোটাই অন্যরকম। দাদাভাই বলেন কিছু করার নেই, প্রথম দিন খুব ভয়ে ভয়ে পা চিপে চিপে আস্তে আস্তে এগিয়ে গেলাম ফ্যাক্টরির আরও ভিতর দিকে। কারণ আমার যে বসার জায়গাটা ছিল, আমার একটা জায়গা ছিল ভিতরে করা ছোট্ট ঘর মতো, সেটা হচ্ছে একদম ভিতরে শেষ প্রান্তে গিয়ে গঙ্গার ধারে, ওইখানে আমার ঘরটা, যেখানে আমি বিশ্রাম করব। যদি কিছু আমি দেখি বা কিছু হয়, আমাকে অনেকটা আসতে হবে ওই গেট পর্যন্ত। আর ওই কাকা গেটে লক করে দেয়। বলছে প্রথম দিন আমি চলে গেলাম ভেতরে, 8টা বাজে, কি আর ভয় পাবো, সামনেই তো রাস্তা, গাড়ি ঘোড়ার আওয়াজ। গিয়ে আমি ওই রুমটার মধ্যে বসে আছি, যে রুমটায় আমার থাকার কথা। একে একে রাত হচ্ছে, গাড়ির আওয়াজ আস্তে 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 গাড়ির আওয়াজ কমতে 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 একটা সময় পুরো নিস্তব্ধ হয়ে গেল। ফ্যাক্টরিটা মনে হচ্ছে তখন প্রায় রাত 1:30-2টো বাজে। সারা ফ্যাক্টরিতে মনে হচ্ছে অনেক কিছু হাঁটাচলা করছে, কথা বলছে, গম গম করছে। একটা মনে হচ্ছে বাজার বসেছে ওই ফ্যাক্টরির ভেতরে, কিন্তু একটাও মানুষ নেই, পুরোটাই মানব শূন্য। কিন্তু মনে হচ্ছে ফ্যাক্টরির মধ্যে কত লোক আমার পাশ দিয়ে যাচ্ছে, আসছে, কথা বলছে, গম গম করছে। আমার খুব ভয় লাগে, খুব ভয় লাগে। আমি আস্তে আস্তে উঠে ওই যে ঘরটা, ওই ঘর দিয়ে বেরিয়ে আমার খুব জোরে বাথরুমে যাওয়ার দরকার হয়। আমি সত্যি কথা বলতে অতক্ষণ ধরে গেছি, ফ্যাক্টরির ভেতরে কোথায় বাথরুম আমি জানি না। আমি ভাবলাম তোর ছেলে মানুষ, আবার বাথরুম খোঁজার কি আছে, রাতের বেলা একা তো আমিই আছি, কে আমাকে দেখছে। তো আমাদের দাদা ভাই বলে ওই সময় কিন্তু ওই ফ্যাক্টরির ভিতরে সিসিটিভি এসব ছিল না, আজ থেকে 13 বছর আগেকারের ঘটনা। দাদা ভাই বলছেন আমি ওই গঙ্গার ধারে, এক ধারে না পান নেই, ওখান থেকে মানে গঙ্গার জল ফ্যাক্টরিতে আনা নেওয়া হতো কোনো কাজ লাগলে পারে, বা যারা ফ্যাক্টরিতে কাজে যেত তারা ওখানে হাত পা মুখ টিফিনে, তারপর ছুটির সময় ধুতো। ওখানটা পাঁচিল ভাঙা, মানে ওখান থেকে গঙ্গায় নামা যায়। আমি ওই পাঁচিলের গায়ে দাঁড়িয়ে বাথরুম করছি, হঠাৎ করে আমার চোখে পড়ল ওই রাতের বেলা 2টো বাজে, হঠাৎ দেখি গঙ্গার ঠিক পাড়ে, ওই যেখানে আমি বাথরুম করছি ওখান থেকে যে রাস্তাটা গঙ্গায় নেমে গেছে, সরু একটা আলকাটা রাস্তা, দেখছি ওইখানে একজন মহিলা রাত আনুমানিক 2-2:30 বাজে কেউ স্নান করছে। আমি দেখে বলছি আরে ভগবান, এত রাতের বেলা গঙ্গায় কে স্নান করছে, আবার তার মধ্যে মেয়ে ছেলে। আর যেহেতু ফ্যাক্টরির পুরো পরিবেশটা লাইটে লাইট, অন্ধকার নেই, পুরো আলো, বড় বড় আলো দেওয়া, চারপাশে দেখা যাচ্ছে চুরি টুরি হলে পারে যাতে চোরকে শনাক্ত করা যায়, তার জন্য বড় বড় আলো দেওয়া। এবার আমি সেই আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছি ওই গঙ্গার মধ্যে ওইখানটা যেখান থেকে মিলের লোকরা নাবা ওটা করে গঙ্গায়, ওইখানে একজন মহিলা স্নান করছে। পুরো মহিলাটি অর্ধেক এতটা নাবা, বুক পর্যন্ত জলে ডুবে আছে গঙ্গার, আর চুলটা জলের মধ্যে মানে নড়ছে, ভেসে রয়েছে। আর মহিলাটি সাদা একটা শাড়ি, দেখে মনে হচ্ছে বিধবারা যেরকম সাদা শাড়ি পরে, বিধবাদের মতনই সাদা শাড়ি গায়ের মধ্যে জড়ানো রয়েছে। সে ডুব দিচ্ছে উঠছে, জলে ডুব দিচ্ছে উঠছে, ডুব দিচ্ছে উঠছে, অনবরত এরকম করছে। সে নিঃশ্বাস নেওয়ার জন্য দাঁড়াচ্ছে না, একবার ডুবছে একবার উঠছে, ডুবছে উঠছে। আর আমাদের দাদা ভাই বলছে আমিও ওই পাঁচিলের গায়ে যেখানে বাথরুম করছিলাম ওখানে দাঁড়িয়ে আমি ওই গঙ্গার ঘাটের ওই দৃশ্য দেখছি। এত রাতের বেলা, 2:30 বাজে, 2-2:30 তো বাজেই, এত রাতের বেলা, চারপাশে নিস্তব্ধ, এই মহিলা এখানে কোথা থেকে এলো? আর ওই ঘাটে যে খানের কথা দাদাভাই বলছে, ওখানে স্নান করতে গেলে ফ্যাক্টরির ভেতর থেকে আসতে হবে, কারণ পাশে তো ঝোপঝাড় জঙ্গল, অনেক গঙ্গা অনেক মানে গভীর, উনি তো অন্য জায়গা দিয়ে এসে ওইখানে মহিলা স্নান করবে না। দাদাভাই দেখে না বলছে ম্যাডাম আমার না হাত পা কাঁপছে, আমি কি দেখছি। আর ওই মহিলার মুখ হচ্ছে গঙ্গার ওই দিকে, মানে ওই পারে চন্দননগরের দিকে, আর দাদা ভাইয়ের দিকে হচ্ছে পেছনটা।
দাদাভাই ওই দৃশ্য দেখে বলছে আমি চেনটা আটকে কোনো রকমের দৌড়ে এসে আমার ওই ছোট্ট ঘরটায় ঢুকে যাই। ঢুকে গিয়ে আমি ঘরটার একটা ছোট্ট লক ছিল, মানে গেট মতো করে আমি চুপ করে বসে আছি ভেতরে। আমার সারা শরীর থরথর থরথর করে কাঁপছে, চারপাশ থেকে ঘাম বেরোচ্ছে। যে কি দৃশ্য আমি দেখলাম, এ কি দেখছি, কি হচ্ছে, আমি কাজ করবো কি করে? দাদাভাই বলছে আমি চুপ করে অনেকটা সময় হয়ে গেছে, আমি বেরোইনি। আমার ডিউটি করা ভেতরে থাকা, কি দরকার আছে? আমি চাকরি চলে যাবে, যদি কেউ চুরি করে নিয়ে যায় চাকরি চলে যাবে, থেকে বেশি কি হবে? আমার প্রাণ তো যাবে না। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম আমি যখন হাঁপাচ্ছি বসে, মানে হাঁপাচ্ছি রীতিমতো কাঁপছি, থরথর থরথর করে পুরো শরীর ভিজে গেছে। কি দেখলাম আমি, মানে আমার ভয় লাগার কারণ একটা মানুষ নিঃশ্বাস না নিয়ে অনবরত কিভাবে জলে ডুব দিতে পারে, কিভাবে জলে ডুব দিতে পারে? মানুষ ডুব দেয়, আমরা একটা দুটো ডুব দিলাম, আমরাও পুকুরে গঙ্গায় স্নান করেছি, দিয়ে দাঁড়াই, আবার তারপরে ডুব দিই। উনি অনবরত, ওই মহিলা ডুব দিচ্ছে উঠছে, ডুব দিচ্ছে উঠছে। এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায়, তাও আবার এত রাতে। তারপর দাদাভাই বলছে কিছুক্ষণ পর আমি রুমে বিশ্রাম করছি, প্রায় ঘন্টাখানি কেটে যায়। বাইরে আমার যে দরজাটা বন্ধ করা আছে, ছোট্ট একটা কামরা মতো করা, ছোট্ট একদম, ওখানে শোয়ার জায়গা নেই, মানে বসে বসে তুমি ঘুমাতে পারবে। একটা চেয়ার রয়েছে, একটা জলের বোতল, আর রয়েছে হচ্ছে একটা এই তোমার টেবিল ফ্যান, দেয়ালের মধ্যে ছোট একটা টেবিল, সিলিং ফ্যান, সরি টেবিল না সিলিং ফ্যান। দাদাভাই বলছেন আমি বসে আছি, ঘন্টাখানিক পর আমার ওই দরজাটায়, কাঠের দরজা, কেউ এসে এক পাল্লার কাঠের দরজায় কেউ নখ দিয়ে না টোকা দিল দুবার। আমার না মানে কি বলবো, হৃৎপিণ্ড মনে হলো বেরিয়ে চলে আসলো, এতটা ভয় আমি আগে থেকে পেয়ে রয়েছি। আর ওই রাতের চারপাশে গঙ্গার সাইডে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কোনো শব্দ নেই। আমি সাহস করে ভাবলাম যে কি আওয়াজ করলো, তারপরে বললাম না থাক, যদি কেউ হয় তাহলে পারে আবার টোকা দিক। আমার এক প্রকার তখন মনে আসলো, আচ্ছা ওই যে বাইরে কাকা বসে থাকে, সেই কাকা আসেনি তো প্রথম দিন বলে? আবার ভাবলাম না, কাকা আসলে তো আমাকে চেনে, নাম ধরেই ডাকবে, তাহলে কাকা গেটের মধ্যে কেন টোকা দেবে? তারপর আমি এক প্রকার ঝিমাচ্ছি বসে, চোখে ঘুম ঘুম লাগে, প্রথম দিন তো, অনেকটা পরে। কোনো রকম আর সারা সপ্তাহ পাইনি, কখন যে চোখ লেগে যায়। সকাল হয়েছে, সকাল হতো ওই কাকা এসছে। কাকা এসে বলছে কিরে, আমার নাম করে বলছে মরে গেলি না কিরে, কিরে দরজা বন্ধ করে আছিস কেন, দরজাটা খোল, ভোর হয়ে গেছে তো। আমি কাকার গলার আওয়াজ শব্দ পেয়ে আমার ভয়তে পুরো বুকের ভিতরটা না মোচড় দিয়ে উঠলো, যে কাকাই তো। যখন চোখটা খুললাম তখন দেখলাম না, পুরো ভোরের আলো বেরিয়ে গেছে, পাখির শব্দ শুনতে পাচ্ছি। তখন আমি আস্তে করে দরজাটা খুলি, দেখলাম কাকা দরজা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমাকে বললো কিরে কিরকম রাত কাটলো তোর? তখন আমি বললাম না ভালোই কাটলো। তখন বললো হ্যাঁ ঘুমাচ্ছিলিস তো, কিছু বোতল ফোতল এনেছিলিস নাকি, খেয়ে ঘুমাচ্ছিলিস? আমি বললাম না না ওসব আমি খাই না। তখন কাকা বলল যে নে এবার বেরো, সবাই আসবে একে একে, ম্যানেজার আসবে, লোকজন আসবে, তোর ডিউটি শেষ, যা বাড়ি যা। আমি তড়ি ঘড়ি করে কোনো রকমে একটা চাদর নিয়ে গেছিলাম, যে আমি চেয়ারে বসে, অথবা ওই ঘরটা আমি তো আগে দেখিনি, ওই ঘরটায় ওইটা পেতেই আমি পাকা চালিয়ে শুয়ে পড়বো। যাই হোক ওই চাদরটাকে আমি হাতে নিয়ে কোনো রকমে মোড়াতে মোড়াতে সোজা বাড়ি যখন যাই, পাড়ার সবাই একে একে আমাকে জিজ্ঞেস করে কিরে রাতের বেলা কিছু দেখলি? কারণ প্রথমেই বললাম 42 বছর ধরে রাতের বেলা যারা ওখানে ডিউটি করে তারা একটা না একটা মানে অভিজ্ঞতার শিকার। আমাকে সবাই জিজ্ঞেস করলো, আমি বললাম না না আমার সাথে কিছু হয়নি তো, কারণ আমি কাউকে বলছি না এই কারণে যাতে আমি চাকরিটা করতে পারি, আর টাকা পেলে পারে আমার সংসার চলবে, মা বাবাকে নিয়ে আমার কাজের খুব দরকার, আমি চুপচাপ রয়েছি, কাউকে বলিনি। আমাদের দাদাভাই বলেন ম্যাডাম সকাল থেকে সন্ধে হলো, যেই 8টা বাজে, কাজে আর যেতে আমার মন লাগছে না, কোনো মতে না। আমাকে আমার মা বলল যে কিরে কাজে যাবি না, প্রথম কাজ, যা, একদিন কাজ করে হয়ে গেল, তুই আর কি কাজ করবি? আমি তখন মাকে বললাম এত বেশি কথা বলো কেন,
তুমি জানো আমি কাজে যাব না। কত দূর, এখনো 5 মিনিট বাকি, আমি এক্ষুনি যাচ্ছি বলে মা আমাকে বলল যা খাবার করে রেখেছি। মা আমাকে রুটি, মিষ্টি, ডিম সেদ্ধ, তরকারি, একটা সবজি দিয়ে দিয়েছে। মা বলল খেয়ে নিবি। আমি বললাম ঠিক আছে। টিফিন কারি নিয়ে আবারও সেই চাদরটা হাতে মুড়িয়ে নিয়ে আবার চললাম। কাকা দেখলাম গেটে প্রত্যেক দিনের মতো বসে আছে। কাকা বলল কিরে, আমি তো আসলাম কিছুক্ষণ আগে, তুইও আসলি, চল আজকে তাহলে দুজনে একটু তোর ঘরে গিয়ে একটু খাই। তখন আমি বললাম না কাকা, আমি ওসব খাই না। কাকা বলল তাহলে আমি খাবো, তুই আমার সঙ্গে বসে গল্প করবি। আমি বললাম ঠিক আছে। কাকা আমার সাথে গেল। কাকা বসে একটা ছোট্ট কান্ট্রি বসে বসে খাচ্ছে, আমি দেখছি। তারপর কাকার খাওয়া হয়ে গেল। কাকা বলল কি করে যে তুই একটা দিন কাটালি রাতটা, সেটাই বুঝলাম না, তাও কিছু না খেয়ে। সত্যি আমি চলে যাওয়ার পর কিছু খাবি না তো? তুই কিছু নেশা না করে কি করে বলতো রাতে থাকছিস, ডিউটি দিচ্ছিস কি করে? তুই কি সত্যি কিছু দেখিসনি? আমি কাকাকে বললাম কাকা বিশ্বাস করো, আমি সত্যি কিছু দেখিনি। কেন গায়ে পড়ে বলছো বারবার করে? কি আছে এখানে? কিছুই নেই। এই কথা বলতে বলতে আমার যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে টিনের উপরে যে ছাউনি, থাপ করে কিছু একটা পড়লো। যখন কাকাকে এই কথা বলছি, কাকা তখন বলল যে কিরে কি পড়লো রে? আমি তখন বললাম ও কিছু হয়তো পড়েছে, এখন 8টা 10 15 কি আবার পড়বে, ভূত বেরিয়েছে নাকি। কাকাকে ইয়ার কি করে বলি। কাকা দেখলাম সাথে সাথে শেষ যে গ্লাসে ঢালা ছিল পেকটা তাড়াতাড়ি খেয়ে প্যান গুটাতে গুটাতে কাকা বেরিয়ে গেল। কাকা বলল তুই থাক, আমি যাই গেটে গিয়ে বসি, যেখানে আমার ডিউটি আমি সেখানে করি। আমি ভাবলাম কাকা ছিল, ভালোই ছিল, এবার কি হবে। যাই হোক, কাকা চলে যাওয়ার পর আমিও কাকার সাথে পেছনে গেলাম। কিছুক্ষণ পর গিয়ে কাকার ওখানে অনেকক্ষণ কথা বলি। তারপর কাকা বলল যা রে, তোর ভিতরে চলে যায় ডিউটি দিতে, আমি বসি, নালে পালে আবার লোকে কি ম্যানেজারকে পিন করে দেবে। চলে গেলাম ভেতরে। একা একা যখন ভেতরে ঢুকে হেঁটে হেঁটে যাচ্ছি, রীতিমতো আমার সেদিন গা ভার হয়ে আসছে। তখন রাত 9টা বাজে, এখনো তো পুরো রাত পড়ে আছে। সাহস করে হেঁটে যেতে ইচ্ছা করছে না সেই ঘরটা পর্যন্ত, যেটা গঙ্গার ধারে। যদি পাছে আজও রাতে কিছু দেখি। আমি ওই ঘরে ঢোকার আগেই বাথরুমটা করে নি, আর জল খাবো না, মনস্থির করেছি রাতে আর বেরোবো না, ওই ঘরেই ডিউটি দেব। তারপর ঘরে গিয়ে আমি বসে আছি। খুব ভালো করে দাদাভাই বলে ম্যাডাম বিশ্বাস করবেন না, আমি যে আজকে বেঁচে রয়েছি, আজকে আমার মনে হয় মা বাবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, সব। কারো কোনো জীবনে তো ভালো কাজ করেছিলাম যেই কারণে আমি বেঁচে আছি। বলছে রাতের বেলা, তখন মধ্যরাত, গাড়ি ঘোড়া রোডের সামনেই বললাম ফ্যাক্টরিটা। আস্তে আস্তে যখন গাড়ি বন্ধ হয়ে যায়, প্রায় 1টা 1:30 পর্যন্ত গাড়ি চলে, তারপর আস্তে আস্তে গাড়িটা বন্ধ হয়ে যায়। আওয়াজ বন্ধ হয়ে যাওয়া মানে গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে চললে পাশাপাশি ফ্যাক্টরি, একটা গাড়ির একটা কম্পন হয় রাস্তায়, সেটাও নিস্তব্ধ হয়ে যায়। গঙ্গার ধার। দাদাভাই বলছেন রাত আনুমানিক 2:30 বাজে, ঠিক 2:30 হবে সেই দিনের মতো। আমি রুমের মধ্যে বসে রয়েছি, ওই ঘরটার মধ্যে, কিন্তু ওই যে গঙ্গার জলের একটা ছপাত ছপাত করে শব্দ হচ্ছে, আমার কানে খুব ভালো মতো আসছে, খুব ভালো শব্দটা আমি শুনতে পাচ্ছি। আমি ভাবছি যে মনে হয় আবার সেই মহিলাটা স্নান করছে। জানি না কেন আমার মন আমাকে না শুধু বাইরে টানছে। আমি যে ওই রুমের মধ্যে বসে রয়েছি, আমি কিন্তু একদম মানে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আমি যত যাই হয়ে যাক আমি বেরোবো না। কিন্তু আমার মন এত বিচলিত হচ্ছে, আমি ওই ঘরটার মধ্যে বসে থাকতে পারছি না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে, যেন মনে একটা সাহস, যেন আমাকে বাইরে টানছে কেউ। অনেক সাহস করে আমি আস্তে করে বেরোই, দেখি তো জলের এত গঙ্গায় আওয়াজ হচ্ছে। ওই মহিলাটি আবার কি স্নান করছে? কে মহিলাটি? আমার তখন নানা রকম মাথায় প্রশ্ন ঘুরছে, পাগল হয়ে গেছি এক প্রকার। আমি বাইরে বেরোলাম, বেরিয়ে দেখলাম বাইরেটা না পুরো ঠান্ডা পরিবেশ। রুমের ভিতরে ফ্যান চলছিল, ছোট্ট ঘর, কিন্তু বাইরে ঠান্ডা পরিবেশ। রাতের জন্য হতেও পারে, গঙ্গার সাইড তো একটা ঠান্ডা হাওয়া চলে। বেরিয়ে আমি ঠিক ওই গঙ্গার পাড়ে উপর থেকে দেখছি
আবার দেখি ওই মেয়ে ছেলেটা সেই দিনকেও দেখি রাতের বেলা ঠিক ওরকম চন্দননগর ঘাটের দিকে মুখটা রয়েছে, আর আমার ফ্যাক্টরির দিকে মানে আমার দিকে পেছন জলের মধ্যে ওই রকম ডুব দিচ্ছে। আমি দেখে আমার এত মানে ভয় লাগছে, আমি না আস্তে আস্তে একটা সাইড করে লুকিয়ে দেখার চেষ্টা করছি মহিলাটি যখন এইদিকে ঘুরবে বা কোথা দিয়ে আসে আমি দেখব। আমি প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ ধরে। দাদাভাই বলে এই যে জিনিসটা আমার সাথে হয়েছে, আমি মানে মনে জোর বা ভগবানের আশীর্বাদ না থাকলে আমি মারা যেতাম সেদিন রাতে। আমি ওইদিকে তাকিয়ে রয়েছি, আমার না ঝিম লাগছে, আমি দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে একটা দেয়ালের গা ঘেঁষে যেখানে বাথরুম করছিলাম আগের দিন, ওখান থেকে আমি গঙ্গার ঘাটের দিকে লক্ষ্য রেখেছি, পাড়টার দিকে। মহিলাটি ওরকম জলে ডুব দিচ্ছে। আমার না একটা সময় একভাবে দেখবে রাতের বেলা, আমরা তো রাতে ঘুমাই রেগুলার, একভাবে যদি ফোনের দিকেও তাকিয়ে থাকো না দেখবে ঝিম লেগে যায়। একটা কিছু প্রোগ্রাম দেখছো, দেখবে আস্তে আস্তে না ফোনটা হাত দিয়ে ফসকে যায়। বলবে কমেন্টসে অবশ্যই লিখবে কার কার এরকম হয়। একভাবে কোনো দিকে তাকিয়ে থাকলে ঘুম চলে আসে। দাদা ভাই বলছে আমারও না ঝিমঝিম আসে, যখন ঝিম আসে জাস্ট চোখটা এরকম বুজে যায়। আবার চোখটা খুলে যখন তাকাই দেখি আরে মহিলাটি নেই, স্নান করছিল মহিলাটি নেই, সেকেন্ডের মধ্যে মহিলাটি নেই। আমি তখন বললাম মহিলাটি কোথায় গেল? আমার সারা শরীর না ভয়তে কাঁপছে। কি হলো? তখন দেখছি ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওপরে আমি ফ্যাক্টরির এরিয়ার মধ্যে রয়েছি। দেখছি মহিলাটি আমার ঠিক পেছন দিক থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সোজা আমাদের ফ্যাক্টরির ভেতর দিকে। ফ্যাক্টরিটা অনেক বড়, যেদিকে আমি যাই না। আমি তখন বলছি আরে মহিলাটি 1 সেকেন্ডের মধ্যে এতটা গঙ্গার পাড় থেকে উঠে চলে আসলো, আমাকে ছাড়িয়ে এতটা পথ চলে গেল, এটা কি করে? সে মহিলা কিন্তু আমাকে কিছু করেনি। সে দেখছি ভিজা গায়ে হেঁটে হেঁটে তার আঁচলটা মাটিতে লোটাচ্ছে, আর জলের পরিষ্কার জলের যে ছাপ পড়তে হেঁটে সে চলে যাচ্ছে ফ্যাক্টরির ভেতর দিকে। আমি এই দৃশ্য দেখে ওখানে জ্ঞান হারাই। সকালবেলা যখন সেই বাইরের কাকা, তারও ডিউটি শেষ আমারও ডিউটি শেষ, সেই কাকা আমাকে ডাকতে এসছে আগের দিনের মতো। এসে লোক যখন হুঁশ আসে, কাকা বলছে কি রে তুই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস কেন, কি হয়েছে বল। পাড়ার লোক সবাই জানে যে ওই ফ্যাক্টরি খারাপ। তখন আমি হাউমাউ করে কেঁদে উঠি, সবাইকে সবটা বলি। তখন সবাই যারা ওখানে আগে কাজ করেছে আমার আগে, তারাও ওখানে উপস্থিত ছিল সকালে। তারা বলছে রে ভাই পেটের দায় জুতো সেলাই কর, দোকানে বাসন মাছ, এখানে কাজ করিস না। প্রাণটা যে বেঁচে আছে এটাই তোর বাবা মায়ের আশীর্বাদ। তোর বুড়ো বাবা মাকে কিছু হলে কি করে কে দেখতো, কি করে চলতো তাদের। আমি কাজটা ছেড়ে দিই। ম্যানেজার আমাকে 2 দিনের টাকা দেয়, ম্যানেজার দিয়ে দেয়, কিন্তু ওখানে রাতের বেলা এখন কেউ ডিউটি দেয় না। বাইরের কাকা যে গেটে ডিউটি দিত সেও ডিউটি ছেড়ে দেয়, কাকারও অনেক বয়স হয়েছিল। আর তারপরে 2টো ইয়াং ছেলে তাদেরকে গেটের বাইরেই ডিউটিতে বসিয়ে রাখতো। যখন লোয়ার ভিতরে কোনো টানাটানি শব্দ হতো তখন ওরা দুজনে টর্চ নিয়ে ভিতরে ঢুকতো, লাঠি থাকতো, হ্যাঁ হু হ্যাঁ এই কেড়ে এই বেরো এরকম করে চিৎকার করে চলে আসতো। চুরি তখনও হতো, গঙ্গার পাড় থেকে চোর তখনও চুরি করতো। জানি না চোরদের সাথে কোনো রকম কিছু হয়েছে কিনা, কে চুরি করতো, তাহলে চোররা যদি বলতো তাহলে তো ধরাই পড়ে যেত ওরা চোর। যাই হোক, আমাদের দাদা ভাইয়ের ভয়ঙ্কর সত্য একটা মারাত্মক ঘটনা। দর্শক বন্ধুরা তোমাদের কেমন লাগলো? আমার ঘটনাটা দারুণ ভয় লেগেছে, যার জন্য ঘটনাটা আমি নিয়েছি। আরও অনেক ঘটনা আমার কাছে আছে, সব শেয়ার করব। ভূত সত্যি চ্যানেলে তোমরা তাড়াতাড়ি যাও, আজকে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো ভূত সত্যির লিঙ্কটা। যারা এখনো পর্যন্ত ওই ঘটনাটা শুনুনি, আজকের স্পেশাল একটা এপিসোড, আমি আগে থেকে কিছু বলবো না, কে শুনবে। আর ওইখানেই তোমরা কমেন্টস করবে যদি আমার বিষয়ে কিছু জানার থাকে। দেন ভূত পেট আত্মা এই বিষয় নিয়ে অনেকের অনেক রকম অভিজ্ঞতা থাকতে পারে, ওখানে অনেকে কমেন্টস করেছে, তোমরা গেলে কমেন্টসগুলো পড়তে পারবে। তোমাদেরও যদি মন চায় করতে পারো কমেন্টস, আমি নাম ধরে ধরে সবাইকে উত্তর দিয়ে দেবো।
এই চ্যানেলে বেঙ্গলি ব্লগার সোনাতে, ঠিক রাত 10:30টায়। তাহলে আজকের মতো আসি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।